আচ্ছা, বিলিয়নিয়াররা ঠিক কিভাবে চিন্তা করে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই ব্যাপারটাই জানব। চলুন দেখে নেওয়া যাক সেই সব কৌশল যা অতি ধনীদের সাধারণের থেকে একদম আলাদা করে দেয়। তাদের সাফল্যের পেছনের সেই গোপন জগতে আমরা একবার উকি দিয়ে আসি। দেখুন, একজন মিলিয়নিয়ার আর একজন বিলিয়নিয়ারের মধ্যে তফাৎটা কিন্তু শুধু টাকার অঙ্কে নয়, আসল খেলাটা হলো মানসিকতার। আর আজ আমরা সেই মানসিকতার গভীরে ডুব দেব, এমন কিছু জানব যা হয়তো সম্পদ নিয়ে আমাদের পুরো ধারণাই বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক তাদের ভেতরের জগৎটা দিয়ে, কারণ বিপুল সম্পদের সাথে এমন কিছু চাপ আসে যা হয়তো আমরা কল্পনাও করতে পারব না। একজন টপ ওয়েলথ ম্যানেজার একটা দারুণ কথা বলেছেন। তার মতে, যেসব পরিবারের কাছে $50 মিলিয়ন মতো সম্পদ আর একটা ভালো বাড়ি আছে, তাদের সমস্যাগুলো আর টাকা পয়সা নিয়ে থাকে না। তাদের আসল লড়াইটা হয় মানসিক চাপ নিয়ে। তাহলে প্রশ্নটা হলো, অতি ধনী একটা পরিবারের সবচেয়ে বড় ভয়টা কি হতে পারে? কি এমন জিনিস যা তাদের রাতের ঘুম কেড়ে নেয়? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। অনেকেরই হয়তো মনে হতে পারে যে তাদের সবচেয়ে বড় ভয় হলো নিজেদের পোর্টফোলিও বা অর্জিত সম্পদ হারিয়ে ফেলা, তাই না? কিন্তু ব্যাপারটা মোটেও তেমন নয়। বাস্তবতা আরও অনেক বেশি জটিল। তাদের আসল ভয়টা হল মনস্তাত্ত্বিক উত্তরাধিকার নিয়ে। মানে তারা ভয় পায় যে তাদের পরিবারের যে মূল্যবোধ, যে কাজের নীতি বা কঠিন পরিস্থিতি সামলানোর ক্ষমতা, সেগুলো হয়তো পরের প্রজন্মের কাছে পৌঁছাবে না। কারণ পরের প্রজন্ম তো আর সেই একই কষ্ট করে সম্পদটা তৈরি করেনি। আর এটাই তাদের মূল চিন্তা। ব্যাপারটা টাকা পয়সা নিয়ে নয়, বরং পরিবারের আসল ভিত্তিটা টিকিয়ে রাখা নিয়ে। তো মানসিকতার দিকটা তো বোঝা গেল। চলুন এবার দেখা যাক সেই সব স্ট্র্যাটেজি বা কৌশল যা এই মানসিক ভিত্তির ওপর দাঁড়িয়েই সম্পদ তৈরি করে। ব্যাপারটা হলো ইনক্রিমেন্টাল ইজ এক্সপোনেনশিয়াল। মানে ছোট ছোট ধারাবাহিক উন্নতিগুলোই কিন্তু সময়ের সাথে সাথে অসম্ভব বড় ফলাফল নিয়ে আসে। বিপুল সম্পদ তৈরির মূল মন্ত্রটা কোনো একটা বড় লাফে নয়, বরং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়ার যে অটল শৃঙ্খলা, সেটার মধ্যেই লুকিয়ে আছে। মাইকেল ফেলপসের কথাই ভাবুন। অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি মেডেল জেতার পর তিনি কি বলেছিলেন? যে 7 বছর ধরে তিনি একটা দিনও ছুটি নেননি, বড়দিন, জন্মদিন কিছুই না। আর ঠিক এই অ্যাথলেটের মতোই শৃঙ্খলা 95% নিজে থেকে ধনী হওয়া মানুষদের সাফল্যের আসল চাবিকাঠি। কিন্তু প্রশ্ন হল, কার কাছে আগে থেকেই কতটা সম্পদ আছে তার উপর ভিত্তি করে এই কৌশলগুলো কিভাবে বদলে যায়। চলুন সেটাই দেখা যাক। এখানে একটা দারুণ ব্যাপার খেয়াল করুন। যার কাছে 10 মিলিয়ন আছে তার জন্য সেফটি মানে হল তার মোট সম্পদের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, ধরুন 50% নিরাপদে রাখা। কিন্তু যার কাছে 10 বিলিয়ন আছে তার জন্য সেফটি মানে হল একটা নির্দিষ্ট অঙ্ক, যেমন ধরুন 1 বিলিয়ন নিরাপদে রাখা। আর এর ফলে কি হয়? বাকি বিশাল পরিমাণ অর্থটা দিয়ে অনেক বেশি ঝুঁকি নিয়ে অ্যাগ্রেসিভভাবে গ্রোথের দিকে এগোনো যায়। এখানে ওর মানসিকতার একটা পরিষ্কার পার্থক্য দেখা যায়। ওল্ড মানি বা পুরনো ধনীরা চায় তাদের মূলধন রক্ষা করতে এবং ব্যবসার উপর পুরো নিয়ন্ত্রণ রাখতে। অন্যদিকে নিউ মানি বা নতুন ধনীরা নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসে। তারা প্রফেশনালদের হাতে দায়িত্ব ছেড়ে দিতে স্বচ্ছন্দ বোধ করে, এমনকি যদি তাদের হাতে পুরো নিয়ন্ত্রণ নাও থাকে। আচ্ছা, এতক্ষণ তো বর্তমানের কথা হলো। এবার চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই। দেখে নেওয়া যাক আগামী দিনের সম্পদ ঠিক কোথায় আর কিভাবে তৈরি হতে চলেছে। একজন ওয়েলথ ম্যানেজারের মতে, উন্নয়নশীল অর্থনীতিতে সম্পদ তৈরির সবচেয়ে বড় সুযোগগুলো লুকিয়ে আছে দেশের প্রয়োজনের মধ্যে। আর এই চার্টটা ঠিক সেই দিকেই ইঙ্গিত করছে। ফিনান্সিয়াল সার্ভিসেস, পরিকাঠামো আর স্বাস্থ্য খাত, এগুলোই হলো সেই মূল জায়গা যেগুলোর ওপর নজর রাখা দরকার। তবে শুধু কোনো সেক্টর তা জানলেই হবে না। সম্পদের ভূগোলটাও কিন্তু খুব দ্রুত বদলে যাচ্ছে। মানে গ্রোথটা ঠিক কোথায় হচ্ছে সেটাও একটা বড় ব্যাপার। একটা উদাহরণ দিই। ভারতের মতো একটা বড় উন্নয়নশীল অর্থনীতিতে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহরের সংখ্যা এখন প্রায় 10টা, কিন্তু ধারণা করা হচ্ছে এই সংখ্যাটা খুব তাড়াতাড়ি বেড়ে দাঁড়াবে 40-এ। ভাবুন একবার, এই যে টায়ার 1 শহরগুলো থেকে গ্রোথটা আরও 30টা নতুন শহরে ছড়িয়ে পড়ছে, এটা একটা বিশাল সুযোগ। কারণ এই নতুন শহরগুলোতে আমরা আগে যে সেক্টরগুলো নিয়ে কথা বললাম তার প্রত্যেকটার চাহিদা বাড়বে, আর সেখানেই লুকিয়ে আছে ভবিষ্যতের সম্পদ তৈরির অসম্ভব সম্ভাবনা। তাহলে এত সব কৌশল আর আলোচনার পর সেই একদম শুরুর প্রশ্নটাতে ফিরে আসা যাক। একটা বিশাল সম্পদ গড়ে তোলার পর আসল উত্তরাধিকার কোনটা হবে? যে মূলধনটা তৈরি করা হলো সেটা, নাকি যে মূল্যবোধটা পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়া হলো? প্রশ্নটা ভাবার মতো, তাই না?